অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সবচেয়ে বড় আজকে আমাদের আলোচনার মূল জায়গাটা হচ্ছে যে সেনাবাহিনীর সংস্কারটা খুবই জরুরি। শুধু সেনাবাহিনী না, এই যে সচিবালয়ে আজকে যে ঘটনা ঘটলো, এটা সব বিভিন্ন জায়গায় কোথাওই কোনো ধরনের পরিবর্তন করা হয় নাই। এই যে অপরিবর্তিত রেখে আওয়ামী লীগের লোকজনকে রেখে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা কতদূর সম্ভব হবে? এখন যে হযবরল অবস্থা, এতদিন ধরে তো আমাদের অনেকেই বলেছেন যে আপনি এত কথা বলেন কেন, ইলিয়াস হুসাইন এত কথা বলে কেন, কনক সারোয়ার এত কথা বলে কেন, এই সরকার তো আমাদের সরকার। তো আমি আমি শুরু থেকেই বলেছি যে এটা আমাদের সরকার না। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সবচেয়ে বড় আজকে আমাদের আলোচনার মূল জায়গাটা হচ্ছে যে সেনাবাহিনীর সংস্কারটা খুবই জরুরি। শুধু সেনাবাহিনী না, এই যে সচিবালয়ে আজকে যে ঘটনা ঘটলো, এটা সব বিভিন্ন জায়গায় কোথাওই কোনো ধরনের পরিবর্তন করা হয় নাই। এই যে অপরিবর্তিত রেখে আওয়ামী লীগের লোকজনকে রেখে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা কতদূর সম্ভব হবে? এখন যে হযবরল অবস্থা, এতদিন ধরে তো আমাদের অনেকেই বলেছেন যে আপনি এত কথা বলেন কেন, ইলিয়াস হুসাইন এত কথা বলে কেন, কনক সারোয়ার এত কথা বলে কেন, এই সরকার তো আমাদের সরকার। তো আমি আমি শুরু থেকেই বলেছি যে এটা আমাদের সরকার না। এখন যেটা ঘটলো, করণীয় কি? আজকের এপিসোডটা ইলিয়াস নিশ্চয়ই দেখছো তুমি। আমি একটু এই যে সংস্কার, সেনাবাহিনীর সংস্কার নিয়ে যে আলাপটা উঠেছে, আমি এটা নিয়ে একটু ইলিয়াস কথা বলতে চাই। বিশেষত জেনারেল হাসান নাসির যেহেতু আছেন ওনার ইয়েতে, আমি জানি না উনি দেখেছেন কিনা আমার সেই এপিসোড গুলো, যেখানে আমি আর্মিতে আসলে কোথায় কোথায় ঝামেলা হয়েছিল শুরু থেকে, গঠন করার সময় থেকে, সেই জায়গাগুলো আমি আইডেন্টিফাই করেছিলাম। সেটা সংস্কারের প্রশ্নে আসলে আমাদের ওই জায়গাগুলো ধরে ধরে আমাদের এগোতে হবে, যে কোথায় কোথায় আমরা ঠিক কাজ করিনি, ঠিক সিদ্ধান্ত নিইনি। ওইখানে আরেকটা জিনিস জেনারেল হাসান নাসির, আমি যেটা বাদ দিয়েছি, আমি যেটা বলিনি সেন্সিটিভিটির কারণে, সেটা আমি আজকে বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের প্রথম সেনাপ্রধান কে হবেন, সেটাও আসলে আমাদের রাইট ডিসিশন হয়নি। আমি আমার মুক্তিযুদ্ধের স্বাধীনতোত্তর বাংলাদেশ বইটা লেখার সময় আমি এটা কিঞ্চিত উল্লেখ করেছিলাম যে সেই সময়ে একজন লেফটেন্যান্ট জেনারেলকে সেনাপ্রধান বানানোর প্রস্তাব বিবেচিত হচ্ছিল এবং জেনারেল ওসমানীরও তিনি পছন্দের লোক ছিলেন, এবং তিনি নবাব পরিবারের সন্তান ছিলেন এবং খুবই রেসপেক্টেবল ফ্যামিলির সন্তান ছিলেন। এমনকি এটা নাকি শেখ মুজিব নিজেও এগ্রি করেছিলেন। কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ জি, তো জেনারেল শফিউল্লাহ নাকি এটা তোফায়েল আহমেদকে ধরে এবং তৎকালীন কিছু সেক্টর কমান্ডারকে ধরে এটাকে, এই ডিসিশনটা নেওয়া থেকে বিরত রাখছিলেন সরকারকে। এবং দেখেন, আমি এখানে মেজর রেজা আছেন, ওখানে আশা করি কিছু ব্যক্তিগতভাবে নেবেন না, মনে করবেন না কিছু। সেটা হচ্ছে যে সেনাপ্রধান, মানে আমরা যদি একটা কর্পোরেটের কথাও ধরি, যে দ্য পজিশন অফ সিইও, এইখানে এমন এমন কিছু ফাংশন আছে, এমন এমন কিছু ইস্যুস আছে, যে ইস্যুস গুলো একই কোয়ালিফিকেশনের লোক, ধরেন একজন এমবিএ করা, একজন হাইলি কোয়ালিফাইড ইয়াং এক্সিকিউটিভ, তার পক্ষে জানা সম্ভব না কখনোই। সে কখনোই ওই কমপ্লেক্সিটির মধ্যে পড়েনি এবং ওই ফাংশন গুলো সে এক্সপোজ না। তো বয়সের একটা ব্যাপার আছে এবং এটাকে সব সময় গুরুত্ব দিতে হয়। অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, পজিশনের একটা ব্যাপার আছে, কে কোন পজিশনে ফাংশন করেছে সেটার একটা ব্যাপার আছে। এবং আমি খুবই সার্টেন, আমার মনে হয় যে জেনারেল নাসির এটাতে এগ্রি করবেন, যে জেনারেল নাসির সেনাবাহিনীর যে যতটুকু দেখেন, যে ডোমেইন গুলো দেখেন এবং যতটুকু উনি সেনাপ্রধান ওনার চেয়ে ডেফিনেটলি কিছু জিনিস বেশি দেখেন ওই পজিশনে গেলে, এবং দেখবেন এটাই ন্যাচারাল। তো সেই জন্য ওই যে প্রথম সিলেকশনের ব্যাপারটা, ওখান থেকে প্রবলেমটা শুরু। দ্বিতীয় বিগেস্ট প্রবলেম হয়েছে জ্যেষ্ঠতা দেওয়া, 2 বছরের জ্যেষ্ঠতা দেওয়া যারা মুক্তিযুদ্ধে গেছেন। কারণ এগুলো সব তো পলিটিক্যাল ডিসিশন, কারণ এটা তো ঠিক করবে পলিটিক্যাল লিডাররা। কারণ উনারা জানেন যে আমাদেরকে পাকিস্তান থেকে সেনাবাহিনী সেটা কর্মকর্তাদেরকে আনতে হবে এবং তাদেরকে চাকরিতে দেবে, এটা ওনারা জানেন। কারণ 18 জন বা 21 জন বোধহয় অফিসার ছিলেন, তা দিয়ে তো সেনাবাহিনী চলে না।
এটা তো আগেই চিন্তা করতে হবে যে আমাদের পাকিস্তানে আমাদের প্রচুর বাংলাদেশি অফিসার আছে এবং তারা ফেরত আসবে, তাদেরকে ফেরত নেবো। কি করবো তাদেরকে? সেনাবাহিনীতে আত্মীকৃত করবো। তাহলে কি হবে? তাহলে এখানে আমি যে 2 বছর দিলাম, তাহলে তো আমার বন্ধু, যার বন্ধু, সে সিনিয়রিটি পেয়ে যাবে। এবং অনেক সেনা অফিসার যারা আসতে চেয়েছে, আসতে পারেনি, বন্দী ছিল, পরিবার বন্দী ছিল, নানা কারণে তারা আসতে পারেনি। এবং এমন না যে যারা পাকিস্তানে ছিল তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, স্বাধীনতার বিরোধী ছিল, তা তো না। তো তাহলে এই যে ডিসিশনটা যখন নেওয়া হলো, তখন এটা কেউ কেন বললো না যে এই কাজটা করা যাবে? এবং এই জায়গাতেই আসে যে এই যে লোভ, ব্যক্তিগত লোভ থেকে, ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকে, বৈষয়িক আকাঙ্ক্ষা থেকে দূরে থাকা। এটা থেকে দূরে না থাকতে পারলে এটা এমন বড় প্রবলেম তৈরি করে পরবর্তীতে জাতির জন্য, যেটা খুব বড় সমস্যা হয়ে যায়। তারপরে ধরেন রক্ষী বাহিনীর আত্মীকরণ, এটা একটা ডিজাস্টার, বিগেস্ট ডিজাস্টার প্রবাবলি সেনাবাহিনীর ইতিহাসে। কেন? কারণটা হচ্ছে যে রক্ষী বাহিনী ওয়াজ ট্রেইনড বাই র। রক্ষী বাহিনী ছিল মুজিব বাহিনী থেকে রিক্রুটেড, মুজিব বাহিনী ওয়াজ ট্রেন্ড বাই র, এবং রক্ষী বাহিনী ওয়াজ নট ট্রেন্ড অ্যাজ এ মিলিটারি ফোর্স। রক্ষী বাহিনী একটা প্যারামিলিশিয়া বলতে পারেন, বা প্যারামিলিটারি বলতে পারেন। মুজিব বাহিনীটাই রক্ষী বাহিনী। হ্যাঁ, মুজিব বাহিনী রক্ষী বাহিনী, কিন্তু মুজিব যখন রক্ষী বাহিনী যদি ফরমেশন আমি ধরি, তাহলে এটা অনেকটা র্যাবের মতো। তো সেইখানে যে মিলিটারি হিসেবে ট্রেন্ড না এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকৃত ট্রেন্ড, তাকে আমি আর্মির ভেতর আত্মীকৃত করে ফেললাম, এবং যার ভেতর থেকে জেনারেল পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, মানে এর চেয়ে বড় ডিজাস্টার কি হইতে পারে? এটা তো আমারই এখন আমরা পলিটিক্যাল লিডারদেরকে, জেনারেল রশিদ, হ্যাঁ জেনারেল রশিদ, আমি তো ধরছিলাম ওনাকে। জেনারেল শিকদার একজন আছেন, হ্যাঁ জেনারেল শিকদার একজন আছেন। হ্যাঁ, জেনারেল রশিদের সাথে একটা টক শোতে আমি ওনাকে ধরছিলাম তো, যে আপনি তো রক্ষী বাহিনী, এইভাবে মানে বেশ অপমান করছিল। জেনারেল শিকদার, জেনারেল রশিদ, তারা দুজনেই পোস্ট রিটায়ার্ড মেজর জেনারেল। তারা ব্রিগেডিয়ার র্যাঙ্কে রিটায়ারমেন্টে গিয়েছিলেন, পরে শেখ হাসিনা দুজনকেই মেজর জেনারেল বানিয়েছিলেন। আচ্ছা, এখন আমার প্রশ্নটা অন্য। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে যেটা ক্যান্সারে মৃত্যুবরণ করছে ওটা না, পিনাকিদা, রশিদ সম্পর্কে মনে হয় একটু ধারণা ভুল। ওটা গ্রাজুয়েট করছে রশিদ, এই যে মারা গেছে কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা। না, ওই গ্রাজুয়েট কোর্স অফিসার, হি ইজ নট ফ্রম রক্ষী বাহিনী। ও আচ্ছা 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 আচ্ছা। জেনারেল মাসুদ আছে, জেনারেল মাসুদ রক্ষী বাহিনী। আচ্ছা, না না না, এটা জেনারেল আব্দুর রশিদ রক্ষী বাহিনী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এমনি প্রসঙ্গ। তো ঘটনা হচ্ছে আর্মি অ্যাজ ইনস্টিটিউট, রক্ষী বাহিনীকে যখন আত্মীকৃত করা হলো, আর্মি অ্যাজ ইনস্টিটিউট সেটাকে বাধা দিল না কেন? তাই না? আর্মি অ্যাজ ইনস্টিটিউট, এটা তো বিপদটা প্রথমে বুঝতে হবে যে এর বিপদটা কোথায়। পলিটিক্যাল লিডাররা না বোঝে না, বেকুব, এত ইন্টিগ্রেসির মধ্যে যায় না, এত ডিটেলের মধ্যে যায় না, তার ফোরসাইট নাই, সবই বুঝলাম। কিন্তু আর্মি অ্যাজ ইনস্টিটিউট, তার এটা বাধা দেওয়া উচিত ছিল। সে কিন্তু বাধা দিতে পারেনি এবং দেয়নি। আচ্ছা, তারপরে বাদ দিলাম। এরপরে আসলো হচ্ছে র্যাবে যাওয়া। হ্যাঁ, এবং আমি এখনো পর্যন্ত আমি খুব অবাক হই জেনারেল নাসির, যে এখনো পর্যন্ত আর্মির অফিসারেরা, আমার অনেক প্রিয় লোক আছে যারা আমাকে ধরেন আমাকে মামা টামা বলে ডাকে। তো এরকম আমি বলি যে সাফায়েত ও আমাকে মা বলে ডাকে, কারণ ওর মা আমাদের সাথে পড়তো আর কি, ওর মা তো ডাক্তার। তো সাফায়েত আমার সাথে তর্ক একদিন, মামা এটা আপনি বলছেন, এটা ঠিক বলেননি, র্যাব এটা খুব ভালো কাজ করছে, এই করছে, ওই করছে, এইটা করছে। আমি সাফায়েত, তুমি বেসিকটাই বুঝতে পারতেছো না যে কোথায় প্রবলেমটা হচ্ছে যে তুমি কখন আরো একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে আর্মি থেকে যে ফেরত আসছে পাকিস্তান আর্মি থেকে, তার মধ্যে কাউকে পুলিশে পোস্টিং দেওয়া হয়েছে, এসপি করা হয়েছে। হ্যাঁ, মানে আর্মি দিয়ে তো আমি পুলিশ চালাতে পারি না। পুলিশ এবং আর্মি এটা কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট, একদম কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট। পুলিশ সিভিলিয়ানদের সাথে ডিল করে, আর্মি দেশের শত্রুর সাথে ডিল করে। সো দুই পক্ষের ডিলিংস এর তরিকা তো আলাদা। মানে নাগরিকের মধ্যে তো এর মধ্যে শুধু অপরাধী থাকে না, এর নাগরিকের মধ্যে তো নিরপরাধ লোকও থাকে। ইমিগ্রেশন পুলিশ, সে কি অপরাধীর সাথে ডিল করে? সে তো একজন। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন, এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।